আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। এখানে এই প্রশ্নটিকে আরো একটু বড় করে দেখার জন্য আমরা অরিজিনাল পিকচারটা আবার এখানে রেখেছি, যেখানে লেখা আছে প্রশ্নসহ উদ্দীপকটি। দেখো, এখানে চিত্র 1-এর মধ্যে একটি ওয়েবসাইটের কাঠামো দেওয়া হয়েছে এবং চিত্র 2-এর মধ্যে একটি টেবিল, এবং সেই টেবিলের মধ্যে মূলত একটি ইমেজও ইনসার্ট করা হয়েছে। রো স্পান কল স্পানের বিষয়টি এখানে আলোচনা করা হবে। আমরা এক এক করে প্রতিটি প্রশ্ন সমাধান করব। প্রথমে চলে যাচ্ছি ক নম্বর প্রশ্ন, আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইট বা কম্পিউটারের নিজস্ব একটি ঠিকানা থাকে, অদ্বিতীয় ঠিকানা বলা হয় এটাকে, এবং তাকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস পূর্ণরূপ। তো ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটার বা প্রত্যেকটি ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে। আমরা যখন মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্রাউজ করি তখন আমাদের মোবাইল ফোনেরও কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানা ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে যায়। সেই ঠিকানাটি হলো আইপি অ্যাড্রেস। পরবর্তী প্রশ্ন ছিল অ্যাঙ্কর ট্যাগ ব্যাখ্যা করো। এখানে যে ট্যাগের প্রতীক দিয়ে লেখা হয়েছে এটি হলো অ্যাঙ্কর ট্যাগ, বা যেটি হাইপার লিঙ্ক নির্দেশ করে। হাইপার লিঙ্ক কাকে বলে? ওয়েবসাইটে এক পেজের সাথে অন্য পেজের বা একটি ওয়েবসাইটের সাথে অন্য একটি ওয়েবসাইটের সংযোগ স্থাপন করাকে হাইপার লিঙ্ক বলে। মূলত হাইপার লিঙ্কের কারণেই কিন্তু আমরা ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজে ভিজিট করতে পারি। যখন তোমাকে একজন কেউ লিঙ্ক পাঠায়, সে লিঙ্কে ক্লিক করলে যে নির্দিষ্ট ডকুমেন্টে তুমি পৌঁছে যাও, সেটি হলো হাইপার লিঙ্কের কারণেই। তো কোনো ডকুমেন্টের অভ্যন্তরে হাইপার লিঙ্কের সম্ভাব্যতা নির্ধারণ করতে অ্যাঙ্কর টার্মটি ব্যবহৃত হয়। অ্যাঙ্কর টার্ম বলতে এটিকে বোঝাচ্ছে। এবং হাইপার লিঙ্ক ও অ্যাঙ্কর উভয়ই নির্দেশ করতে অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহৃত হয়। এলিমেন্ট কি? স্টার্টিং ট্যাগ থেকে এন্ডিং ট্যাগ পর্যন্ত পুরোটাকে এইচটিএমএল এলিমেন্ট বলে। আমরা অ্যাঙ্কর ট্যাগের সিনট্যাক্স বা গঠনটি এখানে আলোচনা করছি। এখানে অ্যাঙ্কর ট্যাগের সাথে এইচআরএফ হাইপার রেফারেন্স এই বিষয়টি অ্যাট্রিবিউট হিসেবে বসবে। আমরা সবসময় জানি অ্যাট্রিবিউটের পরে সমান চিহ্ন দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে একটা কিছু থাকে। এখানে ইউআরএল বলতে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগ দ্বারা যে পেজের সাথে বা যে ওয়েবসাইটের সাথে বা যে ডকুমেন্টের সাথে সংযোগ স্থাপন করা হবে, সেই ডকুমেন্ট বা ওয়েবসাইট বা ওয়েব পেজ হোয়াট এভার ইট ইজ, যে কোনো ধরনের ডকুমেন্ট যেটির সাথে আমরা সংযোগ স্থাপন করব, সেটির ঠিকানাকে বলা হয় ইউআরএল। এবং লিঙ্ক টেক্সট বলতে বোঝায় যে টেক্সটের উপর ক্লিক করলে এই ওয়েবসাইট বা ওয়েব পেজে যাবে অথবা নির্দিষ্ট ডকুমেন্টের কাছে চলে যাবে, সেটি হলো লিঙ্ক টেক্সট। শেষে আমরা অ্যাঙ্কর টার্মটি এভাবে ক্লোজ করে দেব। আমাদের হাইপার লিঙ্ক নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আমাদের বেসিক এইচটিএমএল ক্লাসে দিয়েছি, সেখান থেকে তোমরা আরও বিস্তারিত এ সম্পর্কে জানবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের উত্তর করতে। গ নম্বর, উদ্দীপকের ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা করো। এই ওয়েবসাইটের কাঠামোতে এখানে আমরা স্পষ্ট করে দিয়েছি। এখানে যে কাঠামোটি চিত্র 1-এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, সেই কাঠামোটি হলো মূলত লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো। লিনিয়ার কাঠামো হলো যে কাঠামোতে পেজগুলো পরপর একটির সাথে একটি সংযুক্ত থাকে। এখানে পেজ 1 থেকে পেজ 2, পেজ 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এভাবে পর্যায়ক্রমে সাজানো আছে। আবার ডাবল অ্যারো দেওয়া হয়েছে। ফার্স্ট অ্যারো দ্বারা বোঝাচ্ছে প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে যাওয়া, এবং ব্যাক অ্যারো দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় পেজ থেকে প্রথম পেজে ফিরে আসা। ঠিক একইভাবে প্রত্যেকটা পেজে কিন্তু একটা ফরওয়ার্ড অ্যারো যেটি দ্বারা নেক্সট পেজে যাওয়া বোঝায়, আর একটি ব্যাকওয়ার্ড অ্যারো বিপরীতমুখী তীর দ্বারা পেছন দিকে ফিরে আসা বা আগের পৃষ্ঠায় ফিরে আসা বোঝায়। তো মূলত বিষয়টি ছিল যে কাঠামোতে প্রত্যেকটি পেজ পরপর পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে তাকে মূলত লিনিয়ার কাঠামো বলে। আমরা লিনিয়ার কাঠামোর আরও একটি চিত্র এখানে দিয়েছি, যেখানে নেক্সট, প্রিভিয়াস এই লিঙ্কগুলো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে নেক্সটে ক্লিক করলে এই অ্যারো দ্বারা নেক্সট পেজে যাওয়া বোঝায়। আবার এই প্রিভিয়াস দ্বারা বোঝাচ্ছি, এই অ্যারো দ্বারা বোঝাচ্ছি ফার্স্ট পেজ আবার ফিরে আসতে পারবো। তো এইভাবে নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক ব্যবহার করা হয়। এটি একটি অন্যতম বৈশিষ্ট্য লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোর। এই চিত্রটি যখন আমরা পরীক্ষায় দেখব, তখন এই কাঠামোটিকে আমরা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো হিসেবে চিহ্নিত করব এবং এর বর্ণনা লিখে দিব। আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখব। গরম প্রশ্নের উত্তর, 7 নং প্রশ্নের উত্তর গ, লিনিয়ার কাঠামো। মনে করি এই প্রশ্নটি 7 নম্বরে দেওয়া আছে, তখন আমরা লিখব 7 নং প্রশ্নের উত্তর গ, এবং লিনিয়ার কাঠামো এভাবে পাশে লিখে দিতে পারি, তাহলে আরও বেশি ভালো হয়। আমরা বলছি যে চিত্র 1-এর ওয়েবসাইটের কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো। যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে, অনুক্রম বলতে বোঝায় একের পর এক পর্যায়ক্রমে সাজানো থাকা, এরকম অনুক্রমে যখন সাজানো থাকে তখন তাকে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলে।
এ ধরনের কাঠামোতে কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্ধারিত থাকে বা নির্দেশিত থাকে। এই যে আমরা একটু আগে দেখেছিলাম নেক্সট প্রিভিয়াস দিয়ে মূলত আমরা এই নির্দেশনাটি দিয়েছি। নেক্সটের মাধ্যমে পরবর্তী পেজে, প্রিভিয়াস দ্বারা আমরা ফার্স্ট পেজে ফিরে আসতেছি। তাহলে এই যে কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে এভাবে। এই পদ্ধতিতে হোম পেজ হলো সূচনা পেজ, অর্থাৎ আমরা যাত্রা শুরু করেছি প্রথম পৃষ্ঠা থেকে। এই প্রথম পৃষ্ঠাটি হলো সূচনা পেজ। আমরা পেজ 1 হলো ফার্স্ট পেজ, এটি হলো স্টার্টিং পেজ বা হোম পেজ। এটিকে সূচনা পেজ বলা হচ্ছে, এখানে আমরা হোম পেজও বলতে পারি। তাহলে এখানে পুরো প্রশ্নের উত্তরটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে পরবর্তীতে সাজিয়ে খাতায় লিখে ফেলতে পারবে। এ ধরনের কাঠামোতে পূর্ববর্তী এবং পরবর্তী পেজে যেতে প্রিভিয়াস, নেক্সট, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। কখনো কখনো লাস্ট পেজের সাথে একটি ফার্স্ট লিঙ্ক ব্যবহার করা হয় যেন প্রথম পৃষ্ঠায় ফিরে আসা যায়। আবার ফার্স্ট পেজের সাথে একটা লাস্ট লিঙ্ক ব্যবহার করা হয়। এই যে বিষয়টি এখানে খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। এই প্রথম পৃষ্ঠার সাথে এখানে লিঙ্কটা দেওয়া হচ্ছে লাস্ট, এখানে ক্লিক করলে কিন্তু লাস্ট পেজে চলে আসবে। আবার এখানে যে ফার্স্ট লিঙ্ক ব্যবহার করা হতো তাহলে প্রথম পৃষ্ঠায় চলে আসতো। এভাবে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস এই লিঙ্কগুলো ব্যবহার করা হয়। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যখন লিনিয়ার কাঠামোর বর্ণনা বলবো তখন কিন্তু এই কথাগুলো উত্তরের মধ্যে আসতে হবে। অনেক হাবিজাবি কথা না লিখে এই কথাগুলো আমাদেরকে উপস্থাপন করতে হবে। ওয়েবসাইটে পেজের সংখ্যা কম হলে এ ধরনের কাঠামো উপযোগী। যে ওয়েবসাইটে পেজের সংখ্যা কম সেখানেই এই কাঠামোটি উপযোগী। যদি অধিক সংখ্যক পেজ হয় তখন কিন্তু এই লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো ব্যবহার করা হয় না। আমরা উদাহরণ দিচ্ছি, ই নিউজ পেপার, ই বুক, অনলাইন ম্যাগাজিন এ ধরনের কাঠামোর জন্য বেশ উপযোগী। শিক্ষার্থীরা খেয়াল করো, যখন কোনো একটি বিষয়ের বর্ণনা লিখব তখন সবার আগে চিহ্নিতকরণ, অর্থাৎ এই ওয়েবসাইটটি কোন ধরনের কাঠামো, লিনিয়ার কাঠামো। প্রথম লাইনে কিন্তু উত্তরে এটাই লিখতে হবে, এই ওয়েবসাইটের কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো। এবার উত্তরের সপক্ষে যুক্তি, আমি যে বলেছি লিনিয়ার কাঠামো কাকে বলে সেটা বলে দিয়েছি। এখানে অনুক্রমে সাজানো থাকলে তখন তাকে লিনিয়ার কাঠামো বলে। আরও এক লাইন বর্ণনা দিয়েছি, এই ধরনের কাঠামোতে কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে। ইটস আনাদার ডেসক্রিপশন। তারপর হলো এই পদ্ধতিতে হোম পেজের সূচনা পেজ, হোম পেজ। এই ধরনের কাঠামোতে পূর্ববর্তী, পরবর্তী পেজে প্রিভিয়াস, নেক্সট, ফার্স্ট, লাস্ট এই লিঙ্কগুলো ব্যবহার করা হয়। আরও দুটো ব্যাখ্যা আমরা দিয়েছি। এরপরে আমরা এইটার উপকারিতা বা ব্যবহার লিখছি কোথায়। ওয়েব পেজে, যে ওয়েবসাইটে পেজের সংখ্যা কম সে ধরনের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। তাহলে এটি হলো এটির ব্যবহার। আর উদাহরণ দিয়েছি সবার শেষে, ই নিউজ পেপার, ই বুক, অনলাইন ম্যাগাজিন এই ধরনের কাঠামোর ক্ষেত্রে উপযোগী। কারণ ই নিউজ পেপারের ক্ষেত্রে আমরা প্রথম পৃষ্ঠার পর দ্বিতীয় পৃষ্ঠায় যাই। ই বুকের ক্ষেত্রেও, ইলেকট্রনিক বুকের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথম পেজ পরে দ্বিতীয় পেজে যাই, দ্বিতীয় পেজ পরে তৃতীয় পেজে যাই। অনলাইন ম্যাগাজিনের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথম পৃষ্ঠার পর দ্বিতীয়, দ্বিতীয়র পর তৃতীয়, তৃতীয়র পর চতুর্থ, এভাবে আমরা পর্যায়ক্রমে ভিজিট করি। তাই এই ধরনের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এই কাঠামোটি বেশ উপযোগী। তাহলে আমরা সংজ্ঞা লিখব, কাকে বলে সেটি লিখব। প্রথম আমরা চিহ্নিতকরণ করব, তারপর সংজ্ঞার মাধ্যমে কাকে বলে সেটি বলবো। এরপর আমরা 2-1 লাইন এটির ব্যাখ্যা লিখব, তারপর আমরা ব্যবহার লিখব, সবশেষে আমরা উদাহরণ দিব। তখনই কিন্তু 3-এ 3 পাবো। এর বাইরে কিন্তু কোনো স্কোপ নাই যে তুমি হাবিজাবি কিছু একটা লিখে দিয়ে 3-এ 3 পেয়ে যাবে। চলে যাচ্ছি আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর সমাধান করব এখন। ঘ নম্বর প্রশ্নের যে উদ্দীপকটি দেওয়া হয়েছে সেটি একটি টেবল এবং এই টেবিলের মধ্যে একটি ইমেজও আছে। আমরা ইমেজ নিয়ে কিন্তু আমাদের পেজে বেসিক HTML ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, কীভাবে ইমেজ সংযুক্ত করা হয়। টেবিল নিয়েও আমরা আলাদা আলোচনা করেছি। তাহলে এই টেবিলটিতে মূলত রো স্প্যানের ব্যবহার আছে, এখানে কল স্প্যানের ব্যবহার এখানে আছে, এরপরে এখানেও কল স্প্যানের ব্যবহার আছে, এক্স ডিভিশনের নিচে দুটো কলাম। এভাবে পুরো পেজটি তৈরি করার জন্য মূলত HTML এর প্রায় 70% ট্যাগ এখানে ব্যবহার করা হয়েছে। আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের উত্তর কিভাবে লিখব। মূলত এখানকার এই পেজটি প্রদর্শন করার জন্য আমাদেরকে HTML কোড লিখতে বলেছে, প্রয়োজনীয় HTML কোড সমূহ লিখতে বলা হয়েছে। আমরা এই কোডগুলো লেখার জন্য সরাসরি চলে যাচ্ছি HTML এর যে প্ল্যাটফর্ম নোটপ্যাড সেখানে, কারণ নোটপ্যাডের মাধ্যমে মূলত আমরা HTML কোড লিখে থাকি। নোটপ্যাড প্রোগ্রামটি আমরা ওপেন করে নিয়েছি, পাশে আমরা আমাদের এই চিত্রটিও নিয়ে আসছি, যে চিত্রটি উদ্দীপকে দেওয়া হয়েছে। এবার আমরা প্রতি লাইন আলাদা আলাদা করে ব্যাখ্যা করব। প্রথম লাইন আমরা বলছি, প্রথম লাইন হলো HTML দিয়ে আমরা শুরু করি, HTML, এরপর বডি ট্যাগ থাকে, বডি ট্যাগ হলো দ্বিতীয়, এরপর এটি যেহেতু টেবল তাই টেবল বর্ডার = 3, যে কোনো একটি ভ্যালু এখানে লেখা যায় 3 to 1।
এটি দ্বারা টেবলের বাউন্ডারি বা বর্ডার নির্দেশ করে। এই যে চারপাশে যে বাউন্ডারি বা বর্ডারটি রয়েছে সেটি হলো বর্ডারের ভ্যালু। এরপর মূল জিনিস থেকে শুরু করি আমরা। টেবল শুরু করার জন্য আমাদেরকে টিআর ট্যাগ ব্যবহার করতে হয়, তাহলে টিআর দ্বারা টেবল রো বোঝায়। একটি রো এর অধীনে থাকে আমাদের হেডিংগুলো বা অন্যান্য বিষয়গুলো। এই প্রথম রো, রো মানে হলো সারি, প্রথম সারিতে বাংলাদেশ কথাটি আছে। আমরা খেয়াল করব এখানে কোনো রো স্পেন বা কল স্পেন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে বাংলাদেশের নিচে 3টি কলাম আছে। একটি কলামে একটি ইমেজ আছে, দ্বিতীয় কলামে এম এবং এইচ লেখা, তৃতীয় কলামে এস লেখা। আমাদেরকে সর্বোচ্চটাই বিবেচনা করতে হবে। ঠিক বাংলাদেশের নিচে কিন্তু 2টো কলাম, আবার এখানে এক্স ডিভিশনের নিচে আবার 2টো কলাম, তাহলে সর্বমোট কলাম হলো 3টি। সেজন্য আমরা লিখেছি কল স্প্যান ইকুয়াল টু 3। একটি কলামে এই ছবিটি থাকবে, আর একটি কলাম আমাদের এই এক্স ডিভিশনকে দুভাগে বিভক্ত হয়ে এম এবং এস আসবে, এখানে এইচ এবং এখানে এমটি ট্যাগ আসবে খালি রাখার জন্য। তাহলে সর্বমোট 3টি কলাম রয়েছে, তাই আমরা এখানে কল স্প্যান ইকুয়াল টু 3 বলেছি। কল স্প্যান কি, রো স্প্যান কি, এ নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বেসিক HTML ক্লাসে আলোচনা করেছি, তোমরা এই চ্যানেল থেকে সেগুলো দেখে নেবে। সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা চলে যাচ্ছি, একটি রো স্টার্ট করেছিলাম যেটি বাংলাদেশ নামক, সেই বাংলাদেশ রোয়ের টিএইচ ট্যাবল হেডিং, সেখানে কল স্প্যান ইকুয়াল টু 3 লিখেছি। এরপর বাংলাদেশ কথাটি লিখেছি। প্রথম সারিতে আর কোনো তথ্য না থাকে আমরা টিএইচ ট্যাগটি ক্লোজ করে দিয়েছি। টিএইচ মানে ট্যাবল হেডিং আমরা জানি, অর্থাৎ যে কথাটি এখানে উপস্থাপন করতে হবে এই বাংলাদেশ, এটিকে আমরা হেডিং হিসেবে ডিসপ্লে করব, সেজন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করেছি। এই বাংলাদেশ কথাটি নিচের দিকে 3টি কলামের সমান জায়গা জুড়ে আছে, তাই এখানে কল স্প্যান ইকুয়াল টু 3 লিখেছি। এরপরে মূল বিষয়বস্তু হলো বাংলাদেশ, এই কথাটি আমরা লিখে দিয়েছি। সবশেষে আমরা টিএইচ ট্যাগ ক্লোজ করে দিলাম, শেষ। এই প্রথম রোতে আর কোনো লেখা নেই, প্রথম রোতে একটি লাইন, এই প্রথম লাইন প্রথম রো, সেখানে একটি মাত্র তথ্য, সেটি বাংলাদেশ, তাই আমরা টিআর ট্যাগ যেখানে স্টার্ট করেছি সেটি ক্লোজ। প্রথম রো তোমরা বুঝতে পেরেছ। আমরা দ্বিতীয় রোতে চলে যাচ্ছি। দ্বিতীয় রো এর শুরুতে আমরা রো স্টার্ট করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করেছি। এরপর বাকি তথ্যগুলো আমরা টেবল ডাটা হিসেবে ডিসপ্লে করব, তাই টিডি ট্যাগ এনেছি। টিডি মানে টেবল ডাটা। এবার প্রথম টিডি যেটা, এই টিডি, প্রথম টিডি হলো এটি, এই ইমেজটি। এখন এই ইমেজটির ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে, ভালো করে দেখতে হবে। ইমেজের পাশে 3টি রো রয়েছে, একটা হলো এক্স ডিভিশন, একটা হলো এম এবং এস, আর একটা হলো এইচ। এই 3টি সারি রয়েছে, তো এই 3 সারির জায়গা জুড়ে ইমেজ কথাটি রয়েছে, তাহলে এখানে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমরা এখানে লিখেছি রো স্প্যান ইকুয়াল টু 3। সবেমাত্র 3টে রোয়ের সমান জায়গা তৈরি করার জন্য আমরা রো স্প্যান ইকুয়াল টু 3 লিখেছি। এখানে লেখা হবে মূলত একটি ইমেজ, সেই ইমেজের ক্ষেত্রে আরও অনেকগুলো কথা আছে। ইমেজ তৈরি করার জন্য আইএমজি এসআরসি এই অ্যাট্রিবিউটটি এই ট্যাগটি ব্যবহার করা হয়, আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগের সাথে এসআরসি অ্যাট্রিবিউট থাকে। তো অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে আমরা কী লিখি, যে নামটি দেয়া থাকবে উদ্দীপকে সেই নামটি লিখি। ইমেজের একটি নাম দেয়া থাকে, আমাদের উদ্দীপকে দেয়া ইমেজের নামটি হলো x.jpg। আমরা এখানে ইমেজ হলো ট্যাগ, এসআরসি হলো অ্যাট্রিবিউট, এসআরসির ভ্যালুতে আমরা কী লিখি, ছবির নাম লিখি। ছবির নাম দেওয়া আছে x.jpg। শিক্ষার্থীরা তোমরা প্রথম দিকে খেয়াল করেছো যে প্রথম পেজে যেখানে ইমেজটি দেওয়া ছিল, আমি একটু তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। এই ইমেজে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 90x60 একটি মান দেওয়া আছে। এই মানটি হলো এই ছবির হাইট এবং ওয়েটের মান, অর্থাৎ দৈর্ঘ্য এবং উচ্চতা কত সেই মানটি এখানে দেওয়া আছে। এরকম যদি কোনো মান দেওয়া থাকে তখন কিন্তু আমাদেরকে এখানে হাইট এবং ওয়েটের মান লিখে দিতে হবে। আমরা ওয়েট ইকুয়াল টু 90 মান লিখেছি এবং হাইট ইকুয়াল টু ভ্যালু 60 লিখেছি। তাহলে ছবির উচ্চতা 60 দিয়েছি আমরা এবং দৈর্ঘ্য দিয়েছি আমরা 90। এই মানটি তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারো, যে কোনো একটা এই পাশে লিখতে পারো। এরপর ALT ইকুয়াল টু x.jpg, এটি কী জিনিস, এখানে আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছে, অল্টারনেটিভ টেক্সট। কোনো কারণে যদি আমাদের উদ্দীপকে প্রদর্শিত এখানে যে ছবিটি x.jpg, এই ছবিটি প্রদর্শিত না হয়, তখন যেন x.jpg এই লেখাটি প্রদর্শিত হয়, সেজন্য অল্টারনেটিভ টেক্সট, ALT অল্টারনেটিভ টেক্সট, এটি আরও একটি অ্যাট্রিবিউট। এই অল্টারনেটিভ টেক্সট নিয়ে অল্টারনেটিভ টেক্সট বা ALT অ্যাট্রিবিউট নিয়েও কিন্তু আমরা পেজে ভিডিও দিয়েছি। প্রত্যেকটি ভিডিও যদি তোমরা আলাদা আলাদাভাবে দেখো তাহলে এই কোডটি তোমাদের কাছে মোটেও কঠিন লাগবে না। অল্টারনেটিভ টেক্সট আমরা কি লিখে দিই, ছবির নামটি লিখে দিই, আবার এখানে যে নামটি লিখেছি সেই নামটি কিন্তু আমরা লিখে দিই। সবশেষে আমরা টিডি ট্যাগ ক্লোজ করে দিয়েছি। তাহলে দেখো
আবার বলছি একদম শুরু থেকে এই ট্যাগটি আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এই ট্যাগটি শুরুতে আমরা লিখেছি রো স্প্যান ইকুয়াল টু 3, যেহেতু এখানে এক্স ডিভিশন এম এবং এইচ এই তিনটে রোয়ের সমান জায়গা ও একা নিয়েছে, তাই এখানে রো স্প্যান ইকুয়াল টু 3 লিখেছি। এরপরে এটি একটি ইমেজের জন্য আমাদেরকে আইএমজি ট্যাগ আনতে হয়, তাই লিখেছি। এরপর এসআরসি দিয়ে ইমেজের নাম লিখতে হয়, লিখেছি। এরপর এখানে এই ইমেজের হাইট এবং ওয়েটের মান কত, আরও দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, ওয়েট ইকুয়াল টু 90, হাইট ইকুয়াল টু 60, এই দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে ছবির উচ্চতা এবং দৈর্ঘ্য বোঝানোর জন্য। আর ALT ইকুয়াল টু এক্স ডট জেপিজি বোঝানো হয়েছে যদি কোনো কারণে ছবিটি প্রদর্শিত না হয়, যেমন এখানে কোনো ছবি প্রদর্শিত হচ্ছে না, এখানে একটি ছবি আছে সেজন্য একটি ছবির মতো করে একটা এখানে আইকন দেখাচ্ছে কিন্তু ছবি প্রদর্শিত হচ্ছে না, সে কারণে ছবি যদি প্রদর্শিত না হয় সেক্ষেত্রে তখন এক্স ডট জেপিজি এই লেখাটি যে প্রদর্শিত হচ্ছে সেই লেখাটি প্রদর্শন করার জন্য ALT ইকুয়াল টু এক্স ডট জেপিজি লিখেছি। সাপোজ আমরা এই জিনিসটি যদি কেটে দেই তাহলে কিন্তু আমাদের দেখো রিফ্রেশ করলে কিন্তু এক্স ডট জেপিজি লেখাটি চলে যাওয়ার কথা ছিল। আমরা রিফ্রেশ করে নিলাম, ALT ইকুয়াল টু কেটে দিয়েছি, কেটে দিলে কিন্তু এটি দেখাবে না। এই যে আমাদের এখন কিন্তু এখানে এক্স ডট জেপিজি এই লেখাটি প্রদর্শিত হচ্ছে না, কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু এক্স ডট জেপিজি এই লেখাটি ছিল, এই যে নিচে এক্স ডট জেপিজি এই লেখাটি ছিল। এরকম এই লেখাটি যেন আসে সেজন্য আমরা এখানে হাইট ওয়েট এটি দেখাতে হবে না, এই মানটি দেখাতে হবে না, মূলত এক্স ডট জেপিজি এই লেখাটি দেখাতে হবে। এই লেখাটি দেখানোর জন্য আমরা আমাদের ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউটটি এনেছি, যে এটা আমরা শেষেও লিখতে পারবো এখানে ALT। আমরা আবার এটি পেস্ট করে দিচ্ছি, যেটা আমরা চলে গেছে। ALT ইকুয়াল টু অ্যাট্রিবিউট ভ্যালু ডাবল কোটেশন দিয়ে লিখতে হয় ডট এক্স, অ্যাট্রিবিউট ভ্যালু ডাবল কোটেশন দিয়ে লিখতে হয় এক্স ডট জেপিজি। আমরা এক্স ডট জেপিজি লিখেছি। তাহলে এখন আমাদের এই ছবির পরিবর্তে আমাদের এক্স ডট জেপিজি এই জিনিসটি দেখাবে এখানে। দেখো এই কথাটি এখন চলে আসছে। তাহলে অল্টারনেটিভ টেক্সট, এটি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আলাদা করে ডিসকাস করার অবকাশ রাখে, সেজন্য ডিটেলস বলেছি এখানে। এরপর এই ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, তোমরা ধৈর্য ধরে এই ক্লাসটিতে অংশগ্রহণ করো, অনেক কিছু একসাথে শিখে ফেলতে পারবে। এই এক্স লেখাটি লেখার পরে এই ছবিটি আনার পর আমরা যাব কোথায়, পাশের রোতে যাব, পাশের টিডিতে যাব। এটি একটি টিডি কিন্তু টেবল ডেটা, সেজন্য আমরা আবার টেবল ডেটা টিডি ট্যাগ এনেছি। এখানে কল স্প্যান ইকুয়াল টু 2 কেন লেখা হয়েছে, যেখানে এক্স ডিভিশন লিখেছি, এই যে এক্স ডিভিশন কথাটি লিখেছি তার আগে কেন আমরা কল স্প্যান ইকুয়াল টু 2 দিয়েছি, কারণ এক্স ডিভিশন এই লেখাটির নিচে দুটো কলাম রয়েছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এস, এই দুটো কলাম রয়েছে। এই দুটো কলামের সমান জায়গা কিন্তু ও একা দখল করেছে। দুটো কলাম মিলে যখন একত্রিত হয়ে যায়, দুটো কলাম জুড়ে যখন একটি কলাম থাকে তখন তাকে আমরা কল স্প্যান এই অ্যাট্রিবিউট দ্বারা সংজ্ঞায়িত করি। তাহলে কল স্প্যান ইকুয়াল টু 2 লিখেছি এবং এর মধ্যে এক্স ডট জেপিজি এই কথাটি, সরি এক্স ডিভিশন কথাটি লেখা আছে, যেভাবে আমরা লেখা ছিল সেভাবে। এখন এই প্রথম দ্বিতীয় রোটি এখানে স্টার্ট হয়েছে একটা ইমেজ দিয়ে এবং ডিভিশন দিয়ে শেষ হয়েছে। শিক্ষার্থীরা তোমরা কিন্তু প্রায় সময় ভুল করো, এই একটা রো শেষ হয় লেফট সাইড থেকে, রাইট সাইডে গেলে তখন শেষ হয়। লেফট সাইডে কি আছে, এই ইমেজটি আছে। এখন রাইট সাইডে আসতে হলে আমাদেরকে এক্স ডিভিশন এই কথাটাই লিখতে হবে, সেজন্য একই রোতে এই একই টিআরের অধীনে আমরা ইমেজের কোডটিও লিখেছি এবং এক্স ডিভিশন কথাটিও আমরা লিখেছি। এই যে এক্স ডিভিশন এবং ইমেজ একসাথে লিখেছি, এই রোটি কমপ্লিট। এখন আরেকটি রোতে এম এবং এস লিখব, আমরা চলে আসছি সে রোতে। সে রোতে আমরা লিখেছি, আরেকটা রো স্টার্ট করার জন্য আমরা আবার টিআর দিয়েছি। এই টিআর দেখো, টিআর মানে একটি নতুন একটি রো স্টার্ট করা, সেখানে টিআর। এরপর টিডি, প্রথম ডাটাটি হলো এম, এখন এখানে ডিরেক্টলি এম লিখে দিয়েছি, এম ডিরেক্ট লিখে দিয়েছি এম, এই যে টিডি স্টার্ট এম টিডি ক্লোজ। এস যখন লিখেছি তখন সেখানে আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা আছে অ্যালাইন। অ্যালাইন মানে কি, মার্জিন, অর্থাৎ আমার টেক্সটটি, আমার লেখাটি সেলের কোন পাশে থাকবে, এটি হলো একটি সেল। প্রতিটি এই চার কোণাকার বক্সকে এখানে সেল বলা হয়। সেলের কোন পাশে থাকবে, এই লেখাটি কিন্তু মাঝখানে না। এস কি মাঝখানে না, এস হলো ডান পাশে। তো ডান পাশে এটি বোঝানোর জন্য অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করেছে, অ্যালাইন ইকুয়াল টু রাইট। যদি আমরা অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখি তখন এই লেখাটি ঠিক মাঝখানে চলে আসবে। দেখো আমরা যদি এখানে লিখি CENTR সেন্টার আমরা লিখে দিয়েছি, তোমরা খেয়াল করো এই এস কিন্তু এক্ষুনি মাঝখানে চলে আসবে, পেজটাকে রিফ্রেশ করলে মাঝখানে চলে আসছে। তো উদ্দীপকে তো লেফট
রাইট সাইডে দেওয়া আছে, সেজন্য আমরা এখানে রাইট লিখেছি, RIGST রাইট লিখেছি। রাইট লিখলে আমাদের এই এসটি ডান পাশে প্রদর্শিত হবে। তোমাদের প্রশ্ন থাকতে পারে এম এর ক্ষেত্রে কেন আমরা লেফট লিখি নাই। এই যে এম এর ক্ষেত্রে কিছুই লিখি নাই। বাই ডিফল্ট যখন কোনো অ্যাট্রিবিউট লেখা হবে না তখন টেক্সট ডান পাশে থাকে, আর নাম্বার হলে ডান পাশে থাকে। এগুলো টেক্সট অ্যালফাবেটিক ডাটা, সেগুলো বাম পাশে, আর নাম্বার হলে ডান পাশে আসতো। আর টেক্সটকে যদি আমরা ডান পাশে আনতে হয় তখন অ্যালাইন ইকুয়াল টু রাইট এই অ্যাট্রিবিউটটি লিখতে হবে। তাহলে এই দুটো তথ্য একই রোতে ছিল, এই রোটি স্টার্ট করেছি এখান থেকে, এই এখানে এসে এই রোটি কমপ্লিট হয়েছে যেখানে আমাদের এম এবং এস আছে। এটি হলো আমাদের থার্ড রো। প্রথম রো গেল, সেকেন্ড রো গেল ইমেজ এবং এক্সটিভিশন, থার্ড রোতে আমরা এম এবং এস লিখেছি। ফোর্থ রোতে চলে আসছি, চতুর্থ রো যেখানে লেখা আছে এইচ এবং ব্ল্যাঙ্ক একটি সেল আছে, এই সেলে কোনো ডেটা নাই। মজার বিষয় আমরা দেখব ব্ল্যাঙ্ক সেল কীভাবে উপস্থাপন করে। নতুন একটি রো স্টার্ট করেছি টিআর দিয়ে। একটি সারি স্টার্ট করতে হলে টিআর ট্যাগ ব্যবহার করতে হয় আমরা জানি। এরপর টিডি দিয়ে আবার যথারীতি আমরা অ্যালাইন ইকুয়াল টু রাইট লিখেছি, কারণ এখানে এইচ এই অ্যালফাবেটটি এই বর্ণটি সেলের ঠিক ডান পাশে আছে। তো ডান পাশে আনার জন্য আমাদেরকে অ্যালাইন ইকুয়াল টু রাইট এই অ্যাট্রিবিউটটি টিডি ট্যাগের ভেতর লিখতে হবে। টেবল ডাটা হিসেবে যে ডাটাটা আছে, টেবল ডাটা হলো এম বা এইচ, এই ডাটাগুলো কোন পাশে আছে তার ভ্যালু অ্যালাইনে লিখে দিতে হবে। এইচ লিখেছি আমরা। এইচ লেখার পর খেয়াল করো এখানে প্রথম ডাটাটি হলো এইচ, দ্বিতীয় ডাটা কিন্তু এখানে কিছুই নাই, কিন্তু এখানে একটা বক্স তৈরি হবে, সেল তৈরি হবে। এরকম এমটি সেলকে প্রদর্শন করার জন্য আমাদেরকে টিডি স্টার্ট করে টিডি ক্লোজ করে দিতে হয়। দেখো এখানে টিডি এর মধ্যে কিছুই নাই, এই জায়গায় কিছুই নেই। তো ঠিক যখন কিছুই থাকবে না তখন ব্ল্যাঙ্ক সেল প্রদর্শিত হবে। সাপোজ আমরা এখানে যদি লিখে দিই ডাব্লিউ, তখন আমরা আউটপুট স্ক্রিনে এখানে ডাব্লিউ লেখাটি দেখতে পাবো, এই যে ডাব্লিউ চলে আসছে। তো আমাদের তো সেলে কিছুই নেই, আমাদের উদ্দীপকে কিছুই নেই, সেজন্য আমরা এখানে কিছুই দিব না। তখন আমরা এখানে কি দেখতে পাবো, ব্ল্যাঙ্ক সেল দেখতে পাবো। তাহলে আমাদের এই টিআর ফোর্থ রো, সেখানে ফোর্থ রোতে আমাদের দুটো ডাটা রয়েছে, একটি হলো এইচ আর একটি হলো ব্ল্যাঙ্ক সেল। আর এই জেপিজি ইমেজ x.jpg তো আমরা আগেই লিখে ফেলছি, সেকেন্ড রোতে লিখে ফেলছি। এভাবে আমরা সব শেষে আমরা টেবল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ করে দিব। পুরো ট্যাগটি যদি আমরা তোমাদেরকে একসাথে দেখানোর ব্যবস্থা করি তখন তোমরা স্ক্রিনশট নিতে পারবে। দেখো তোমরা একসাথে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এই ডিসপ্লে থেকে, তাহলে তোমরা পুরো ট্যাগটি খাতায় সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। বডি দিয়ে HTML দিয়ে আমরা শুরু করেছি, HTML আমরা ক্লোজ করেছি, বডি ট্যাগ সেকেন্ড ট্যাগ, বডি ট্যাগ সব শেষে। মাঝখানে আমরা এই ট্যাগগুলো যথারীতি যেভাবে লেখার দরকার সেভাবে লিখে দিব। তাহলে আমরা পুরো এই অ্যান্সার ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদেরকে এই টেবিলটির জন্য কোড লিখতে বলেছে। এই টেবিলটির কোড হলো মূলত এই স্ক্রিনশট তোমরা এখন নাও তাহলে ভালো হবে, কারণ একটি পিকচার না থাকলে, এই ছবিটি না থাকলে এই কোডটি কার সেটি তুমি বুঝতে পারবে না। এখন তোমরা স্ক্রিনশট নাও, তাহলে তোমরা পুরো প্রশ্নের উত্তর স্ক্রিনশট ছবি সহ পেয়ে যাবে। তো এই ক্লাসের মাধ্যমে মূলত আমরা দেখলাম টেবিল কীভাবে তৈরি করা হয়, টেবিলে কীভাবে রো স্প্যান, কল স্প্যান ভ্যালু ব্যবহার করে, অ্যাট্রিবিউট ব্যবহার করে, ইমেজ কীভাবে সংযুক্ত করা হয়, ইমেজ সংক্রান্ত কয়েকটি ট্যাগ আমরা আলোচনা করেছি। সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, প্লাস তোমরা এই HTML সংক্রান্ত প্রত্যেকটি বিষয় আলাদা আলাদাভাবে জানার জন্য তোমরা আমাদের বেসিক HTML ক্লাসগুলো ফলো করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।